KTV Originals। নমস্কার, শুরু করছি বিশেষ স্টেডিয়াম বুলেটিন। একটা তো স্টেডিয়াম বুলেটিন হবেই, রাত্রিরে আপনারা জানেন, এবং জমিয়ে হবে। কিন্তু এই বিশেষ স্টেডিয়াম বুলেটিনটা ভীষণ প্রয়োজন ছিল, কারণ আমরা এমন একজন মানুষকে আজকে স্টেডিয়াম বুলেটিনে হাজির করছি যিনি কখনো টেলিভিশন ক্যামেরার সামনে আসেননি এবং বরাবর প্রচার এড়িয়ে চলেন। একজন অদ্ভুত ধরনের ব্যবসায়ী, যিনি ব্যবসায় চূড়ান্ত সফল, বলার মতো অনেক কিছু রয়েছে। একজন এনআরআই বিজনেসম্যান, থাকেন দুবাইতে, বংশ পরিচয় যথেষ্ট উল্লেখযোগ্য, ছখানা জাহাজ আছে তার। আমি নেটওয়ার্থ ওগুলোতে আর যাচ্ছি না, এবং খুব কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করেছেন। দুর্দান্ত মোটর র্যালি করেন, কিন্তু অদ্ভুতভাবে সবসময় প্রচার থেকে থেকেছেন দূরে। কিন্তু গত কয়েক মাসে হঠাৎ করে প্রচারের আবহে তাকে সচেতন অথবা অচেতনভাবে চলে আসতে হয়েছে। তিনি সৌমিক বসু, আপাতত আমাদের সামনে। আমরা টুবলাই নামে যাকে হয়তো ময়দান চেনে, কিন্তু বারবার করে বলছি, একজন অন্তরালের মানুষ হিসেবে জানে, যিনি অনেক কিছু অ্যাচিভ করেছেন কিন্তু কখনো সামনে এসে সেগুলোর কথা বলেননি বা প্রকাশ্য হননি। এই প্রথম টেলিভিশন ক্যামেরার সামনে তিনি সৌমিক বোস। আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। প্রথমত বলি যে তো এত বছর ধরে যেহেতু চিনি, আমি তুমি করেই বলছি, আপনি খোলস না রেখে, যে এত কিছু এত কম বয়সে ব্যবসায়ী হিসেবে অ্যাচিভ করে, আমি দেখছিলাম খুব ভারতবর্ষের লিডিং খবরের কাগজে তোমাকে নিয়ে লেখা বেরিয়েছে। রিপ্ল্যান কোম্পানি তুমি ম্যানেজিং ডিরেক্টর, প্রচুর ব্যবসা বাড়িয়ে দিয়েছো, জাহাজ কিনেছো, কিন্তু কখনো নিজের সম্পর্কে বলতে চাও না, এটা কেন? আমি 19 বছর বয়সে ব্যবসাতে ঢুকি পড়াশোনা করতে করতে। বাইরে গেছিলাম, ফেরত চলে আসি, তারপরে কলকাতাতেই কাজকর্ম শুরু করি। আমি বিশ্বাস করি যে কাজ করে বড় হওয়াটা খুব বেশি দরকার, তাই কোনোদিন লাইমলাইটে আসতে চাইনি এবং লাইমলাইটে আসতে পছন্দও করতাম না। 19 বছর বয়সে ব্যবসা শুরু করি, পোর্ট ব্যবসা দিয়ে শুরু করি, ফ্লাই অ্যাশ এক্সপোর্ট দিয়ে শুরু করি। তারপরে ধীরে ধীরে বাবার, মার, সবার বিশ্বাস ছিল যে হয়তো আমি কিছু করব, সেই জন্য এগিয়ে চলেছি। হ্যাঁ, তারপরে অনেকগুলো মাইলস্টোন অ্যাচিভ করেছি। 2018 সালে বিদেশে চলে যাই কাজের ক্ষেত্রে। ওখানে গিয়ে পিছনে রিপ্লের এগুলো দেখতেও পাচ্ছি। হ্যাঁ, এগুলো একটু এক্সপ্লেইন করে দাও। এই যে রিপ্লি, এটা ফ্লোটিং ক্রেন, এটা স্যান্ডহেডসে আমরা এই বড় জাহাজ যেহেতু নাব্যতার কারণে হলদিয়াতে আসতে পারে না, সেই জন্য আমরা এই ক্রেন দিয়ে মাঝ সিতে আমরা ওটাকে ট্রান্সলোডিং করে ছোট জাহাজে, মানে যেটা বার্জ বলি আমরা, যেগুলো সবকটাই মোহনবাগানের নামে 1 থেকে 12 নামে বার্জ। এটা কি কোথায়, পারাদ্বীপে না দুবাইতে? এটা কোথায়? না, এটা এই স্যাটেলসে পশ্চিমবাংলায়, যেখানে সাগরের একটু দূরে, যেটা একদম মাঝগঙ্গায় সমুদ্রে আর কি, ওখান থেকে করে ওটা ভেতরে আসে। তারপরে বড় জাহাজ নাব্যতার কারণে সেই জন্য তারপরে হলদিয়া পোর্টে ঢোকে। তো এটা 2018 সালে শুরু করি, যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে হলদিয়া পোর্টে ট্রান্সলোডিং করে বড় জাহাজ, কেপ সাইজ জাহাজ, যেটা 1,65,000 টনের জাহাজ, আমরা 2018 সালে এটাকে সাকসেসফুল করি এই প্রজেক্টটাকে, যেটা দিয়ে হলদিয়া পোর্টের আরও কার্গো বাড়ে। না, সবাই হয়তো হলদিয়ার সৌমিক বোসকে কিছুটা জানে, পারাদ্বীপের সৌমিক বোসকে কিছুটা জানে, কিন্তু দুবাইয়ের সৌমিক বোসকে কেউ জানে না। সে কি করে দুবাইতে? 2018 সালে যখন যাই, তখন চলে গেছিলাম, তখন ইচ্ছে ছিল যে বিদেশে গিয়ে কিছু করব। তো তারপরে দেখতে দেখতে তারপরে কোভিড হলো 2020 সালে। তো তখন অনেক সময় পেয়েছি ভাবনা চিন্তা করার। তো 2021 সালে আমি ডিসাইড করি যে আমি জাহাজের ব্যবসায় ঢুকবো। তো প্রথম 2টো জাহাজ কিনি 2021-এ, তারপর 2022-এ, 2023-এ, 2024-এ গিয়ে ফাইনালি এখন 6খানা জাহাজ। তো তারপরে ওখানে চার্টারিং, অপারেটিং, এবং আমরা জাহাজ যেমন অন্য করি, আমরা বাইরে থেকে বা চার্টারও করি, চালাই। একজন টাটার বড় অফিসার আছে, উনি আমার সাথে জয়েন করেছেন এজ এ সিইও। সো ভালোই চলছে এখন, ওখানে সাকসেসফুলি চলছে। 6টা জাহাজ দুবাইতে? দুবাইতে ঠিক নয়, আমরা অ্যাকচুয়ালি এর মধ্যে 3টে জাহাজ, এই গিফট সিটি আহমেদাবাদ আছে, উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান যারা 2টো জাহাজ হোস্ট করি গিফট সিটিতে। এটা নিয়েও অনেক লেখালেখি হয়েছিল যে আমরা হচ্ছে প্রথম 2টো জাহাজ গিফট সিটিতে আনার পেছনে, ইন্ডিয়ান ফ্ল্যাগ করার পেছনে আমরাই ছিলাম। আমি একটা ইকোনমিক টাইমসের লেখাও দেখছিলাম এটা নিয়ে, বিরাট
লেখা বেরিয়েছে। বাট এই যে অ্যাচিভমেন্টগুলো, যে আমি ঘোড়ার মালিক দেখেছি, হোটেলের মালিক দেখেছি, 6টা জাহাজের মালিক এই প্রথম দেখছি। না, এটা বাঙালি হিসেবে আমার গর্ব আছে। আমার মনে হয় বাঙালি একটাই প্রতিষ্ঠান যে আজকের দিনে জাহাজ ওন করে, সেটা আমার গর্ব আছে যে একটা বাঙালি হিসেবে আমি এতটা দূর এগোতে পেরেছি। ভগবানের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, যত গুরুজনদের আশীর্বাদে নিশ্চয়ই এটা আমি সাকসেস করতে পেরেছি। আমি শুনেছি তুমি একই সঙ্গে দুবাইতে এখন রিয়েল এস্টেটের ব্যবসাও করছো। কিছুটা শুরু করেছি এখন, এটা আগেন স্টেপিং স্টোন এবছর। দুবাইতে আরেকটা জিনিসও বাবা চালু করেছিল, তারপরে আমি এটাকে এখন এগিয়ে নিয়ে চলেছি। সেটা হচ্ছে যে আমরা একটা স্কুলও খুলেছি ওখানে। সো ডারাম ইউকে, যেটা ডারাম ইউনাইটেড কিংডম, ডারাম ইউনিভার্সিটি যেটা সবাই জানি, বাট ডারাম স্কুল কেউ শোনেনি। তো ডারাম স্কুলও আছে ডারাম ইউনিভার্সিটির আন্ডারে। তো আমরা ডারামের অ্যাফিলিয়েশন নিয়ে ডারাম স্কুল অলসো দুবাইতে খুলেছি। সো এটা কি বলা যায় যে সৌমিক বোস এতদিন প্রথমে বঙ্গোপসাগর থেকে চলে গেলেন আরব সাগরে, এখন মেয়ে ইংল্যান্ডে পড়াশোনা করছে, এরপর চাকরি করবে, এবার উনি সুয়েজের ওপারটাও দেখবেন? ইচ্ছে, অ্যাম্বিশন অনেক কিছুই থাকে, কিন্তু কতটা করতে পারবো জানি না। তবে ইচ্ছা তো আছে, তার চেষ্টাও চলবে যে নিজে করবো। আর আমার ধারণা নেক্সট জেনারেশন সেটাকে আরো এগিয়ে নিয়ে চলবে। আর তোমার একটা র্যালির একটা প্যাশন ছিল, মোটর র্যালি, সেটা কি আছে এখন, অক্ষত আছে? প্যাশন র্যালির আর নেই, প্যাশন এখন বিজনেসেই চলে গেছে। কিন্তু হ্যাঁ, গাড়ি চালাতে ভালোবাসি, ওটা আমার কাছে একটা বড় স্ট্রেস বাস্টার। তো যখন খুব স্ট্রেসড হয় তখন মনে হয় যে ফোন টোন বন্ধ করে গিয়ে 15 মিনিট গাড়ি চালিয়ে এসে, সেটা এখনো করি। তখন কি জুমেইরা বিচের ধারে তুমি দুবাইতে গাড়ি চালাও? না না, বিচের ধারে না, যেখানে পারি সেখানে চালাই। একটু স্পিডে চালাতে ভালো লাগে, তখন স্পিডে না চালালে মনে হয় না, ডিস্ট্রেস হয়। তো স্পিডে চালিয়ে 15-20 মিনিটে বাড়ি ফেরত চলে আসি। দুবাইতে স্পিডের রেস্ট্রিকশন কতটা আছে? তবে রাস্তা আছে যেখানে একটু রেস্ট্রিকশন ভাঙা যায়, সেটা বুঝে। এবং এই স্পিডে গাড়ি চালানোর যে অভ্যেসটা, সেটা এটা দেখা যাচ্ছে মোহনবাগান নির্বাচনেও তুমি একটা স্পিড নিয়ে হাজির হয়েছো। সাডেনলি কেউ ভাবেইনি, হঠাৎ করে এমন একটা স্পিড নিয়ে এসছো যে বিভিন্ন জল্পনা শুরু হয়ে গেছে। কোনো কোনো হেডলাইন বলছে আমাদের যেরকম বোস ভার্সেস বোস, কেউ বলছে বাবা তুমি কার, দুদিকে দুজনের ছবি দিয়ে। তোমার মতো প্রচার থেকে কমপ্লিটলি দূরে থাকা একজন লোক হঠাৎ করে এই ইস্যুতে প্রচারে চলে এলো কি করে? তোমার শেষটা দিয়ে শুরু করছি। বাবা সব সন্তানেরই বাবা, সেটা কথা না। আসলে এই যে হঠাৎ করে চলে এসেছি, এই কথাটা গৌতমদা ভুল। কারণ তুমিও জানো কিনা, নিশ্চয়ই জানো, এত বছর ধরে তোমার অ্যাসোসিয়েশন স্পোর্টসের সাথে। 2011 সালে আমি মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটিতে আসি, এবং যেটা তুমি বললে, আমি সবসময় নির্বিকারে কাজ করি। যতটা ছোট বড় যাই হোক, ইলেকশনের সময় হোক, যাই হোক, ইলেকশনের সময় আমি প্রতিবারই অ্যাক্টিভ থাকি। আমার মনে হয় না কেউ বলতে পারবে না যে টুবলাই মোহনবাগান ইলেকশনের সময় অ্যাক্টিভ থাকে না। সেটা গাড়ি দিয়ে মেম্বারদের তুলে আনা থেকে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত থেকে সব কিছুই কিন্তু আমারই অর্গানাইজেশনে চলে। তো সেটা বলাটা ভুল হবে। 2011 সাল থেকে এক্সিকিউটিভ কমিটিতে থাকি। 2022 সালে আমি ভাইস প্রেসিডেন্ট হই, বাবা এই কমিটির প্রেসিডেন্ট। তো এইটা বলা ভুল যে আমি আজকে এই প্রচারের জন্য মাঠে নেমে পড়েছি বা কিছু করেছি। হ্যাঁ, আমি এই কমিটির ভাইস প্রেসিডেন্ট, আমি তো সেটা ডিনাই করতে পারবো না। এমন একজন ভাইস প্রেসিডেন্ট যে সবসময় নেপথ্যে থেকেছে, সে কখনো সেভাবে সামনে আসেনি। এটা সবসময় তো সবকিছু নিড বেসিসই হয়। তবে এটা আমি মানতে নারাজ যে এটাতে ফাটল ধরেছে, সবার নিজের একটা ব্যক্তিগত মতামত আছে, ব্যক্তিগত তার কি বলবো ডিসিশন মেকিং আছে, ব্যক্তিগত তার অনুভব আছে। আজকে তো আমরা অনেকে আছে, আমাদের বাড়িতে কি আমাদের বেটার হাফদের সাথে ঝগড়া হয় না, দ্বিমত হয় না, অন্যরকম কোনো ভাবনা চিন্তা হয় না, তাই বলে কি সবসময় ফাটল ধরে গেল আর ডিভোর্সে চলে গেলাম? তা তো নয়। সবারই নিজের মতামত আছে, সবারই ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেইটা নিয়েই থাকা বাঁচা সব কিছু নিয়ে। কিন্তু এটা তো একদম প্রকাশ্যে চলে এসছে, এমন জায়গায় চলে এসছে যে তুমি যে ফেসবুক পোস্টে চিরকাল খুব নিরাপদ ফেসবুক পোস্ট করো বা নর্মালি ইস্যুগুলোতে থাকো না, তুমি ফেসবুক পোস্ট করছো, তুমি যে এখানে ডিরেক্টর সংবাদ প্রতিদিন, সেখানে তুমি একটা লেখায় বলছো যে এই লেখার সঙ্গে আমি একমত নই। এবার এটা তো ফেসবুক পোস্ট না করে তুমি স্ট্রেট সম্পাদক তোমার ভাইকে ফোন তুলে বলতে পারতে, ইনস্ট্রাকশন দিতে পারতে, তো এটা তো বাইরেই চলে এসছে। না, আমি ডিরেক্টরশিপ পদ থেকে প্রতিদিনের অনেক আগেই ছেড়ে দিয়েছি। মাঝখানে আমি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারে ছিলাম, কিন্তু ওখানেও কিছু কারণের জন্য আমি বেরিয়ে এসেছি। কিন্তু আমার মনে হয় না যেভাবে লেখা হচ্ছে বা যেভাবে এসছে ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে। দেখুন, আমি
প্রতিদিনের শেয়ার হোল্ডার, অফকোর্স শেয়ার হোল্ডার। সেই জন্যে আমি বলেছি আমার মনে হয় না এইখানে যে পলিটিক্যাল ব্যাপারটা এতটা চলে আসছে, এইটা নিয়ে মানে মন্তব্য করা কাউরি এর মধ্যে ঠিক নয়। সেই জন্য আমি লিখেছি এই যে মোহনবাগানের ইলেকশনের মানে এটা সবার কাছে আমাদের একটা গর্ব, মোহনবাগান ক্লাবের সাথে আমরা জড়িত বা মোহনবাগান ক্লাবের আমরা মেম্বার, সেখানে আমার মনে হয় দুপক্ষ থেকেই সেটাকে ভীষণভাবে নষ্ট করা হচ্ছে। দেখুন দাদা সৃঞ্জয় বোস আমরা কিভাবে চুজ করি, আজকে ভাই, দাদা, দিদি, বোন ভগবান আমাদেরকে দিয়ে দেয়, আর কিছু জিনিস আমরা জীবিতকালে বেছে নিই, সেটা দাদা, ভাই, বোন, দিদি এবং বেটার হাফ বলুন, যাই বলুন। তো একটা চলে আসা আর একটা বেছে নেওয়া। আমার তো মনে হয় যে মোহনবাগান ক্লাব, আমি সবসময় ইনস্টিটিউশন বা একটা কোম্পানি, আমি এটা আগেও বলেছি আমার একটা বক্তৃতা, যে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন থেকে কোনো ব্যক্তিত্ব বড় না। তো আমার মনে হয় যে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার দাদা সৃঞ্জয় বোস আর দেবাশিস দা আমার দাদার মতন এত বছর ধরে, 2005 সালে আমার সাথে দেবাশিস দার কাজ সূত্রে কাজকর্ম একসাথে অনেক উঁচ নিচ দিয়ে আমরা গেছি, যেটা তুমিও জানো। অনেক কিছু 2008 খারাপ দেখেছি, 2014 খারাপ দেখেছি, যেটা সব থেকে বড় খারাপ সময় ছিল আমাদের। তো সেই সময় তোমরা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে, তুমি আর দেবাশিস দত্ত সৃঞ্জয় বোসের জন্য লড়ছিলে, তারপরে কি হলো যে ত্রিমূর্তির মধ্যে একটা বিভাজন হয়ে গেল? এটাই তো খুব আশ্চর্য। এই কথাটা আমি আমার মনে হয় যে এই কথাটা আমার পক্ষে বলাটা ঠিক নয়, বা আমি এটার মধ্যে ঢুকতে চাই না। এটা ওদের পার্সোনাল কিছু ইস্যু হয়ে থাকতে পারে, সেটা আমার মনে হয় ওরা দুজনেই সেটার ব্যাখ্যা দিতে পারবে। আমি অতটা 100% ওটা জানি না, সেই জন্য যখন আমি কিছুতেই 100% যখন জানি না, আমি ওটার মধ্যে ঢুকতে চাই না। তো সেটা আমার মনে হয় ওরা দুজনে এক্সপ্লেন করতে পারবে কি এমন হয়েছে ওদের মধ্যে বলা। তুমি ভাইস প্রেসিডেন্ট, ওখানে ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ, তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তুমি আর কুণাল মিলে বসে এই ব্যাপারটা মিটিয়ে দিলে না কেন ওদের দুজনের মধ্যে, ক্লাব সংক্রান্ত যেটা? দেখো গৌতম দা, আমি আমার নিজের ব্যাপার বলতে পারি, আমি কাউর সম্বন্ধে কিছু বলতে চাই না, বাট আমি নিজের ব্যাপার বলতে পারি। আমি চেষ্টা করেছি এবং আমার সাধ্য মতন চেষ্টা করব, যাতে আমি যেটা বললাম যে একটা হচ্ছে আমার ব্লাড রিলেশন, আর একজনকে আমি দাদা ভেবে নিয়েছি, কারণ সে আমাদের পরিবারের সাথে বা আমার সাথে এতটাই ভাবে যুক্ত যে ওরা দুজনে যদি চায় একসাথে, তাহলে মোহনবাগানের সাফল্য বা মোহনবাগানের উন্নতি বা মোহনবাগানের ডেভেলপমেন্ট, আমরা কি চাই আলটিমেটলি, আমরা চাই মোহনবাগানের ভালো। আমার মনে হয় কি এবার সবাই দেখেওছে, আগে যেমন অঞ্জন কাকু আর বাবাই একসাথে কাজ করে এসছে, বা দাদা দেবাশিস একসাথে করে এসছে, যে কোনো যৌথভাবে কাজ করা ইজ অলওয়েজ বেনিফিশিয়াল টু দি ইনস্টিটিউশন অর দি অর্গানাইজেশন। তুমি কি সমঝোতার ডাক দিচ্ছ যে দুপক্ষ বসুক একসঙ্গে? আমি সমঝোতার ডাক আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, আর আমার সাধ্য মতন আমি এটা দিয়ে যাব, আর আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে এটা করার। কারণ এত কোটি কোটি মানুষ, এটা তো শুধু আমরা এই 6,800 মেম্বার নিয়ে লোকেরা কথা বলছে, বাট আমার মনে হয় এটা তো 6,800 মেম্বারের ব্যাপার না। আমি কাউকে কোনো কিছু করতে চাই না, বাট এটা হচ্ছে কোটি কোটি মানুষ, যারা সমর্থক, যারা ফ্যান, আমি তাদের জন্য, এত লোকের জন্য ভেবে আমি বলবো যে আলটিমেটলি মোহনবাগানের ভালো করার জন্য আমার তো নিশ্চয়ই মনে হয় এরা দুজনে যদি একসাথে করে ভালো। কিন্তু এখানে আমি এখনও বলবো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে 2-1 ব্যক্তি আছে, সেটা কিন্তু হতে দিতে চাইছে না বা চাইবে না। আমার মনে হয় এরা দুজন সেই 2-1 ব্যক্তির থেকে বেরিয়ে এসে নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে যদি তারা যদি সত্যি মোহনবাগানকে ভালোবাসে, তারা, আমি তো বলবো যে ওরা নিশ্চয়ই চেষ্টা করা উচিত নিজেদের মধ্যে এটাকে মিটিয়ে নিয়ে একসাথে করা। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, সবার কন্ট্রিবিউশন থাকে। 10-এর মধ্যে কারোর 6 থাকতে পারে, কারোর 4 থাকতে পারে, কারোর 5-এ 5 থাকতে পারে, কিন্তু ওই 10টা যদি একসাথে করা যায় তাহলে 10-এ 10 করাটা, কারণ একজনের পক্ষে তো 10-এ 10 করা সম্ভব না। সে 9-এ গিয়ে আটকাবে, কি 8-এ গিয়ে আটকাবে, কি 9:30 গিয়ে আটকাবে। 10-এ 10 করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় দুজনে একসাথে থাকলে 10-এ 10 করে, সে কেউ 8 করলো, কেউ 5 করলো, আরেকজন 5 করলো, সেটা ইজ নট দি ফ্যাক্টর। এই 2-1 কারা যারা এক হতে দিচ্ছে না? এটা আমার অনুমান, বাট আমি জানি না, কারোর সম্বন্ধে তো বলা, অনুমান করে বলাটা ঠিক নয়। তবে আমার মনে হয় যে এরা দুজন বেশ বুদ্ধিমান, এই 2-1 জনকে
বাছাই করে নেওয়া, আমার মনে হয় তার থেকে বেরিয়ে এসে ওরা করে ফেলা কিন্তু উচিত। ব্যাপারটা যে পর্যায়ে নেমেছে, আজকে টুটুবাবু বলছেন যে দেবাশিস দত্ত আমার পরিবারে ভাঙন ধরিয়েছে, এরপরেই দুজনে কি এক হওয়া সম্ভব? এবং পরিবারের ভাঙন ধরিয়েছে বাবা বলছে, কিন্তু আমার মনে হয় না অমনি কোনো ভাঙন আমার সাথে কারোর আছে বা দাদারও আছে। অমিল প্রচুর আছে, সে সব পরিবারেই থাকে, এইবার এ নয়। আজকে ওর মনে হচ্ছে যে দেবাশিস দা ভুল বা আমি ভুল, আজকে আমাদের মনে হচ্ছে ও ভুল, সেটা তো অমিল এর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সেটার জন্যে যে এমনি কিছু হয়েছে আমি এখনো বিশ্বাস করি না। দেবাশিস দা আমার মনে হয় না এটা কোনো দিন চায় যে ফাটল ধরুক বা আমরা আলাদা হয়ে যাই বা কিছু। আলাদা যদি আজকে ভগবান যেখানে করে পাঠিয়েছে, তাহলে তৃতীয় ব্যক্তিকে আলাদা করার জন্য, আমরা যদি নিজেরা আলাদা হতে চাই আমরা নিজেরা আলাদা হব, সেটা নিজেদের ব্যাপারে আলাদা হব। আমার মনে হয় না কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে ঢুকে আলাদা করতে পারবে। সো এই যে একটা কথা শোনা যাচ্ছে যে মোহনবাগানে যদি বা সমঝোতা হয়, এই বসু পরিবারের বিরোধটা বাইরে বেরিয়ে আসছে, সেটা কি সত্যি? আমি তো বললাম গৌতম দা, এটাতে কোনো বিরোধ নেই। দাদার মতামত অন্য হতে পারে, আমার মতামত অন্য। আমার ব্যক্তিগত মনে হয়, কারণ আমি তো এত বছর একটা অর্গানাইজেশন চালাচ্ছি নিজে একা হাতে, এবং আমি আমি কাউকে ছোট করতে চাই না, বাট সবাই সবার একটা ক্ষমতা আছে। আজকে আমি যদি চাই আমি দেশের প্রধানমন্ত্রী হব, কি আমি যদি বলি তুমি যতই আমার নামে বলো যে আমি এত ভালো ব্যবসা করছি, কিন্তু আমি যদি আজকে আমি ভাবি যে আমি গিয়ে আম্বানিদের মতন হয়ে যাবো কি আদানি হয়ে যাব, সেটা তো আমার থেকে বড় মূর্খধারী এই দুনিয়ায় কেউ নেই। তো সবার আমি আমার নিজের ক্যাপাসিটি আমি জানি। আমি যদি ডাল ভাত খেতে পারি, হজম করতে পারি, আমি যদি বলি না আমি রোজ বিরিয়ানি খাবো, তাহলে আমার থেকে বড় গর্ধব কেউ নেই। তো আমার মনে হয় যে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা যেমন বাবা আর অঞ্জন কাকু চালিয়ে এসছে, অঞ্জন কাকু ওয়াজ এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর, বাবা ওয়াজ অলওয়েজ উইথ অঞ্জন কাকু, বাবা অলওয়েজ অঞ্জন কাকুকে সাপোর্ট দিয়েছে, বাবা অলওয়েজ মন মানে ইনভলভ ছিল। তো সেম থিং হিয়ার, আই থিঙ্ক দেবাশিস দা অন আ ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন বেটার সামলায়, দাদার নিজের অন্য স্কিলস আছে, ভালো আছে। আমার ওই জন্য মনে হয় যে দুজনে একসাথে মিলে খুব ভালো করতে পারবে। যেটা আমার আর দেবাশিস দার ক্ষেত্রেও আমি বলি যে দেবাশিস দা কাজের ক্ষেত্রে যেমন আমি আর দেবাশিস দা, যেটা আমি করতে পারি না সেটা দেবাশিস দা করতে পারে, যেটা দেবাশিস দা করতে পারে না সেটা আমি, মোর অফ অপারেশনস গাই, হি ইজ মোর অফ ম্যানেজিং আদার থিংস, সেটা করে। আজকে যদি আমি বলি আমি সব কিছু করতে পারি, তাহলে আগেন আই এম রং। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় থামছি, মানে একটা ব্রেক নিচ্ছি, চলে যাবেন না কোথাও। একটা সমঝোতার সূত্র বোধহয় বেরিয়ে আসছে মোহনবাগান নির্বাচনে, কোথাও যাবেন না, খুব দ্রুত আপনাদের সঙ্গে ফেরত আসছি স্টেডিয়ামগুলোতে। ফিরে এলাম বিরতির পর। খুব একটা ইন্টারেস্টিং জায়গায় সৌমিক বোসের সঙ্গে আমাদের কথোপকথনটা পজ করতে হয়েছিল। আমার কোথাও মনে হচ্ছে যে সৌমিক বসু একটা সমাধান সূত্র চাইছেন, যেখানে টুটু বসু আর অঞ্জন মিত্র যেভাবে মোহনবাগান ক্লাব চালিয়েছেন ঠিক সেভাবেই চালান দেবাশিস দত্ত আর সৃঞ্জয় বসু, কিন্তু দৈনন্দিন অ্যাডমিনিস্ট্রেশনটা হাতে থাকুক দেবাশিস দত্ত, তাই তো? না, আমি সেইটা বলিনি তেমন কিছু। আমি বলতে চাইছি যে দেবাশিসদার অ্যাডমিনিস্ট্রেশন কোয়ালিটিটা বেটার, অনেক বেশি খুঁটিয়ে খাটিয়ে দেখে। তো আমার মনে হয় দুজনেরই যৌথ প্রচেষ্টা সব কিছুতে, বিকজ আমার মনে হয় না, আমি আমার দাদাকে যতটা চিনি, ওনার ডে টু ডে লেভেল বসে কাজ করা ওর পক্ষে কতটা সম্ভব হবে আমি জানি না। সেই দিকে আমার মনে হয় যে দাদা আর দেবাশিসদার জুটি অনেক বেটার হবে মোহনবাগানের ক্ষেত্রে। আমরা এটাই তো বলছি যে সবাই তো চাই আমরা এই ইনস্টিটিউশনটা ভালো হোক, বড় হোক, আরো সাকসেস আসুক। তো সেটার জন্য আমার মনে হয়, কিন্তু এই জুটিটাই তো ছিল মোহনবাগানে, এই জুটিটাই তো 3-4 বছর আগে ছিল, এরাই তো কাজ করতো দুজনে, একজন ট্রেজারার ছিল, একজন সেক্রেটারি ছিল। তখন কি কিছু খারাপ হয়েছিল? না, সেটাই বলছি। তো সেই জিনিসটা যদি ফিরে আসে, ঠিক আছে ওদের মতবিরোধী হয়েছে, ওরা হয়তো কোনো কারণে দে ফেল অ্যাপার্ট, বা দাদা কোনো কারণে রিজাইন করেছে, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন এই 3 বছরের মধ্যে, তো সেটা আবার ব্যাক করতেই পারে, না ব্যাক করার কিছু অসম্ভব কিছু ব্যাপার নয়। কিন্তু একটা মুশকিল হবে যে মোহনবাগানের কনস্টিটিউশন অনুযায়ী সেক্রেটারি অলমোস্ট ইজ অল পাওয়ারফুল, প্রেসিডেন্ট হচ্ছে ওয়ার্কস অ্যারাউন্ড দ্য সেক্রেটারি, সেক্রেটারি ডাজ নট ওয়ার্ক অ্যারাউন্ড দ্য প্রেসিডেন্ট। সেখানে প্রশ্ন হবে সেক্রেটারি কে হবে, কারণ দেবাশিস দত্ত অনেকে মনে করেন খুব ভালো কাজ করেছেন, তিনি বা সেক্রেটারিশিপ ছেড়ে দেবেন কেন, বা সৃঞ্জয় বসু মনে করেন আমার সেক্রেটারি হওয়া উচিত। এই জায়গাটা কিভাবে রিজলভ হবে? আমার মনে হয় কোনো পজিশন, কেউ দুজনেই যদি ক্লাবের স্বার্থে কাজ করতে চায় এবং ক্লাবের ভালো কাজ করতে চায়, আমার মনে হয় না পজিশনটা ওই সেক্রেটারি, প্রেসিডেন্ট, এজিএস, ফাইন্যান্স সেক্রেটারি, আই থিঙ্ক মনে হয় এটা
পদটা বড় ফ্যাক্টর না, আমার মনে হয় মনের মিলটা বড় ফ্যাক্টর। যদি মনের মিল, যদি ট্রাস্ট ফ্যাক্টরটা আসে তাহলে পদটা ফ্যাক্টর না। যদি ট্রাস্ট না আসে দুজনের মধ্যে, তাহলে এখন নেই, দেখাই যাচ্ছে। সেটা তো আনতে হবে। কোনো পদ কিন্তু বাঁচাতে পারবে না যদি ট্রাস্ট না থাকে। যে কোনো অর্গানাইজেশন, এটা মোহনবাগান কেন, যে কোনো আদৌ কি সমঝোতা হওয়া সম্ভব যে স্টেজে গেছে ব্যাপারটা? আমি সম্ভব নয় সেটা তো বলবো না, তবে আমার এটা মনে হয়, আমার নিজে এখন দুবাই থেকে এসছো, এটা তোমার প্রধান লক্ষ্য হবে যে একটু মিটমাট করিয়ে? না, দুবাই থেকে এসছি আমার কাজের ক্ষেত্রেই এসছি, হ্যাঁ। বাট মোহনবাগান ইলেকশন ডেফিনেটলি একটা, যেদিকে সব দিক দিয়ে নোংরামো বেড়ে চলেছে, এটা একদমই এক্সপেক্টেড নয় এবং হওয়াও উচিত নয়। তো সেই জন্য আমি যখন এসছি, যখন আছি, আমার মনে হয় নমিনেশন 9 তারিখ অবধি আছে। আমার যতটা সাধ্যমতো আমার সম্ভব, আমি ততটা এদের মধ্যে যদি কোথাও একটা কিছু করা যেতে পারে, আমি আর্জ করব সবাইকে, সবার প্রচেষ্টা এটা হতে হবে, শুধু আমি বলে নয়। যারা সত্যিকারে মোহনবাগানকে ভালোবাসে তারা, আমার মনে হয় আমি সবাইকে, যে দুপক্ষের ক্যাম্পের লোককেই বলবো, যে তারা মোহনবাগানকে ভালোবাসে না, নিজের ক্ষমতাকে ভালোবাসে, তারা যদি চায় যে মোহনবাগানে ভালো হোক, তাদেরও উচিত দুটো ক্যাম্পেরই দুজনকে বোঝানো যে চলো মোহনবাগানের স্বার্থে আমরা একসাথে হই। কিন্তু আবার যেই বললাম, দু একজন যারা নিজের স্বার্থে কাজ করছে তাদেরকে এড়িয়ে চলতে হবে। এটা কতটা সত্যি একটা পারসেপশন বাজারে বারবার প্রকাশিত হচ্ছে, কাগজে বেরোচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বলেছেন তার পছন্দ সৃঞ্জয় বসু, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির বলছে তাদের পছন্দ দেবাশিস দত্ত। এই নিয়ে কাগজপত্র লেখালেখিও শুরু হয়ে গেছে, এটা কি সত্যি? গৌতমদা, তুমি একটা সাংবাদিক এবং আমি একটা সংবাদ মাধ্যম ফ্যামিলির ছেলে, তো সংবাদ মাধ্যমে কি বেরোয় না বেরোয় আমরা তো সেটা বেদবাদ বাক্য হিসেবে মেনে নেব না বা ফেলেও দেবো না। আমার মনে হয় এইসবের মধ্যে ঢুকে বা বলে কোনো মানে নেই। আলটিমেটলি আমার মনে হয় না, তুমি দুজন ব্যক্তির যে নাম নিলে, দুজনেই সম্মানীয় ব্যক্তি যারা আছে, সরকার চালাচ্ছে, আমার মনে হয় না তারাও চাইবে যে মোহনবাগান বা ইস্টবেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং কোনো জায়গায় তাদের রাজ্যে কোথায় কিছু খারাপ হোক বা অশান্তি সৃষ্টি হোক। তো ওই জন্য আমার মনে হয় ওনাদেরও মোটিভ, আমি যেটা বলছি, যেটা যে শান্তি বজায় রাখুক, সব কিছু ভালোভাবে চলুক, সেটা মোহনবাগান হোক কি ইস্টবেঙ্গল হোক কি যে কোনো ক্লাব বা যে কোনো খেলার মাঠ যাতে শান্তিভাবে চলুক। আমরা আলটিমেটলি খেলার মাঠে যাই কেন? নিজেদের মুখে হাসি ফোটাতে। সেখানে গিয়ে তো আমরা সেই গালাগালটাও যেটা আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে দিই, সেটাও হচ্ছে আমাদের সেন্স অফ একটা ডিস্ট্রেসিং, যে গালাগাল দিয়ে দিলাম, সেটাও তো একটা ডিস্ট্রেসিং। তো আমরা খেলার মাঠে যাই আনন্দ করতে, সেই আনন্দটা যাতে সব দিক দিয়ে বজায় থাকে, আমার মনে হয় সেটা ওনাদের দুজনেরও প্রচেষ্টা বা ইচ্ছা। সেটাই আমার মনে হয় না এটা অতটা কিছু ব্যাপার যে মেটানো যাবে না বা হ্যাঁ, সেটাই দুজনেরই। মেটানোর চেষ্টা কি শুরু হয়েছে? এত ভেবে উত্তর দিও না, স্ট্রেট যেটা। চেষ্টা তো চালাচ্ছি, আমি তো বলছি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই শুরুতে যখন তুমি এতটাই কনভিন্সড এবং রাইটফুলি সো, যেটা হওয়া উচিত নয়, তাহলে শুরুতে তুমি যখন দেবাশিস দত্ত নির্বাচনী সভায় গেলে, তার আগেই তো এটা একটু ব্যবস্থা করে, তখন তো পরিস্থিতি এতটা খারাপ হয়নি। এতটা খারাপ হয়নি, কিন্তু ওই আবার সেই সেম এক জিনিস বলতে হয় যে একটু চোখ কান খোলা রেখে, কিন্তু কানটাকে একটু বন্ধ রেখে আমার মনে হয় দুজনকে ভাবতে হবে। দুজনেই যদি কানটা খোলা রাখে তাহলে খুব মুশকিল, ওদের চোখটা খোলা রাখতে হবে। চোখটা খুলে, নাকটা খুলে একটু কাজ করতে হবে, কানটা একটু বন্ধ রাখতে হবে। দুজনেরই কানে প্রচুর লোক ভরা এসে গেছে। যদি চোখটা নাকটা খোলা রাখে, স্মেল করে বুঝতে পারবে কোন জায়গাটা ঠিক কোন জায়গাটা ভুল, তাহলে ওরা বসে মিটিয়ে নিতে পারবে। একটা কথা বলো, তুমি মোহনবাগানকে দূর থেকে, দুবাই থেকে দেখো, তাই হয়তো আরো ডিসপ্যাশনেটলি দেখতে পাও, যে মোহনবাগান ক্লাবে মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে ফুটবলকে ঘিরে। সেই ফুটবলটাই এখন নিয়ন্ত্রণ করেন সঞ্জীব গোয়েঙ্কা। তার বাইরে এই যে লড়াইটা, তার বাইরে ফুটবলটাই যেখানে চলে গেছে মেন জিনিসটা, যে কোনো কারণে প্রয়োজনের ভিত্তিতে, তার বাইরের লড়াইটা কি এত রক্তক্ষয়ী হওয়ার কোনো কারণ ছিল? না, আমার মনে হয় মোহনবাগান ব্যাপারটা হচ্ছে একটা আবেগ। এটা ফুটবল বলে না কেন, মোহনবাগানে তো ক্রিকেটও আছে, মোহনবাগানে হকিও আছে, মোহনবাগানে অ্যাথলেটিক্স, ইটস আ ক্লাব। হ্যাঁ, ডেফিনেটলি মানে ফুটবল ইজ আ মেজর স্পোর্ট অফ দি ক্লাব, বাট আমার মনে হয় না কোনো স্পোর্টকেই আমাদের ছোট করে দেখা উচিত। তো ওই জন্যে মোহনবাগান ক্লাব একটা আবেগ, মোহনবাগান একটা আবেগ। তো সেখানে ফুটবল গেছে, চলে গেছে, ফুটবলে অত ডিসিশন নেই বলে যে ক্লাবটাকে ছোট করে দেখবো তা তো নয়। আর সরি, সমঝোতা যদি হয় তাহলে বেসিক্যালি এটা হবে একটা মিলিজুলি সরকার, যেটাকে আমরা বলি।
এবার যেহেতু দুদিকে এরকম ফুটবলার অবধি ভাগ হয়ে গেছে, মিলিজুলি সরকার কি চালাতে পারবে বলে মনে হয়? আগে কি মিলিজুলি সরকার চলেনি? তখন তো এই পরিস্থিতি ছিল না। না, সেটা মনমান ক্ষেত্রে বলছে না। আচ্ছা, তো মিলিজুলি করা কেন? এরা দুজন তো একসাথে সরকার চালিয়েছে, এরা দুজনে তো এক ছিল। কত 3 বছর ঝগড়া হয়েছে, সে তো ভাই ভাইতেও হয়, বড় বউ তো 3 বছর ছাড়াছাড়ি হয়ে আবার ফিরে আসে, এক ছাদের তলায় ঘর করে না? অনেকেই করে। আজকে আপনি দেখুন, আজকে গৌতম দা তুমি দেখো, আজকে যে ঋত্বিক রোশন সুজেন খান ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তো সব জায়গায় একসাথে খেতে যাচ্ছে, গলা জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তো হচ্ছে না? কিন্তু এরা তো খেতে কোথাও যাচ্ছে না, চাও খাচ্ছে না একসঙ্গে বসে। সেটা হয়তো ওরাও তখন কোনো সময় যখন বিচ্ছেদ চলছিল তখন খায়নি, এখন খাচ্ছে। তো এরাও হয়তো সেটা হয়তো 1 মাস 2 মাসের মধ্যে চলে আসবে, যেখানে এরা চা খাবে, কি বসে স্যান্ডউইচ খাবে, কি আজকে যেমন আমি বিরিয়ানি খেয়েছি ওরাও বিরিয়ানি খাবে। মানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি যে মোহনবাগান নির্বাচনটা হবে না, হঠাৎ একদিন টুটু বসু একটা প্রেস কনফারেন্স ডাকবেন, সেখানে টুটু বসু আর শ্রমিক বসু পাশাপাশি, আর এদিকে দেবাশিস দত্ত আর সৃঞ্জয় বসু, এবং ওরা ঘোষণা করবেন নির্বাচন হচ্ছে না, আমরা এক হয়ে গেছি। না, আমি বলবো না যে নির্বাচন হচ্ছে না, আমি এই কথাটা একবার বলবো না। আমি অ্যাজ বিন দি ভাইস প্রেসিডেন্ট, আমি এই কমিটির পার্ট রয়েছি 3 বছর ধরে, আমি সেটা তো কোনোদিন অস্বীকার করতে পারবো না। বাবা এই কমিটির প্রেসিডেন্ট হয়ে থেকেছে, সে বাবা আজকে রিজাইন করতে পারে, করেছে, হোয়াট এভার ইট ইজ, বাট হি ইজ বিন পার্ট। আমরা সবাই চাই মোহনবাগানের ভালো হোক, মোহনবাগানের ভালো দুজনে একসাথে থাকলে ভালো হবে। এবার দুজন ইলেকশন লড়ে কেউ একজন জিতে আসবে, আরেকজন হেরে যাবে, কি যাই হবে, সেটা কতটা মোহনবাগানের জন্য ভালো হবে সেটা আমি জানি না। তো সেটা আমরা তো দেখেছি এই 3 বছর ধরে, এই কাদা ছেটাছিটি, এইটা আমার মনে হয় নোংরামোটা বন্ধ হয়ে যাওয়াটাই হচ্ছে মঙ্গলনীয়। তো যাতে এই আলটিমেটলি মোহনবাগানি হিসেবে যে আমরা গর্ব, সেই গর্বটাকে আমরা বজায় রাখতে পারি। তো সেটাই বলছি, ফর্মুলা তার মানে তোমার ফর্মুলা হচ্ছে প্রেসিডেন্ট সৃঞ্জয় বসু, সেক্রেটারি দেবাশিস। না, এটা আমার কোনো ফর্মুলা নেই। আমার ফর্মুলা হচ্ছে আগে মনের মনের মিল যদি হয় তাহলে ওই প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, এজিএস, ফাইন্যান্স সেক্রেটারি ডাজেন্ট ম্যাটার। মনের মিল না হলে ওই চেয়ারটা পেয়েও এরা দুজনে লাতালাতি করবে। তাতে মনের মিল যদি না হয় তাহলে সমঝোতা না হওয়াই ভালো, তাহলে নির্বাচন হয় ভালো। নির্বাচন মনের মিলটা হতে হবে। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, একদম শেষে চলে এসেছি। এই যে তুমি সামান্য কিছু প্রচারে এলে, হয়তো মোহনবাগান ইলেকশন নিয়ে এলে, কিন্তু এটা এসে কি মনে হচ্ছে যে আমি একটু কথাবার্তা বললে আমার প্রোফাইল বা প্রজেকশন ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হয়? আমি তো লিঙ্কডিনেও বোধহয় তোমার কোনো প্রোফাইল নেই আছে, কিন্তু ওটা করি না। আমার দেখুন, আমি যেখানে আজকে, এটা তুমি বলছিলে, আমি আজকে ফার্স্ট গ্রিন টাগ মানে ইলেকট্রিক টাগ যেটা টেন্ডার হয়েছে কানলা পোর্টে, আরও 6টা হবে কলকাতা পোর্ট, পারাদ্বীপ, আমরা উই আর দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাচিভ দ্যাট গ্রিন টাগ টেন্ডার। আচ্ছা, পশ্চিমবাংলায় আমি এটা গর্ব যে আছে, আমি 140 একরের ল্যান্ড টেন্ডারে পেয়েছি, যেখানে আমি একটা ড্রাই ডক বানাবো। যেমন এখানে এই যে বার্জ, জাহাজ রিপেয়ারিং, শিপ রিসাইক্লিং, জেলিংহামের ওখানে পেয়েছি। সেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা আমি গর্ব যে আমার যে পশ্চিমবাংলায় আমি এটা আনতে পেরেছি এই প্রজেক্টটা। এটা প্রায় 2000 কোটি টাকার প্রজেক্ট হবে ইন দ্য নেক্সট 3 to 4 years টাইম, যেখানে এখানে জাহাজ, ছোটো জাহাজ তৈরি হবে, ড্রেজার তৈরি হবে, সব কিছু তৈরি হবে, শিপ রিপেয়ারিং হতে পারে, শিপ রিসাইক্লিং হবে আজকে। তো সেই নিয়ে আমার মনে হয় না এটাতে ব্যবসার সাথে মোহনবাগানকে জড়ানো উচিত। ব্যবসায়ী হিসেবে আমার ব্যাপারটা আলাদা, মোহনবাগান আলাদা। মোহনবাগান ইজ মোর অফ আ প্যাশন। আমাকে কেউ বলেনি আছে জাহাজের নাম আমি মোহনবাগান দিতে পারিনি, কিন্তু জাহাজের রংটা সবুজ মেরুন আছে, বার্জের নামটা মোহনবাগান দিতে পেরেছিলাম, তাই মোহনবাগান, ড্রেজারের নাম মোহনবাগান, ক্রেনের নাম মোহনবাগান। তো সেই আবেগটা মোহনবাগানের আছে বলেই আমি এইসবের মধ্যে মোহনবাগান। ফাইনালি তোমার মা পরিবারের শান্তা বোস একটা স্তম্ভ ছিলেন, এবং আমি টুটুবাবুর মুখেই শুনেছি যে উনি ভীষণ লাকি ছিলেন যখন যেখানে ছিলেন। হ্যাঁ, আজকের দিনে এটা ফ্যাক্ট। আমি মাকে খুব মিস করছি। মা থাকলে হয়তো ব্যাপারটা আমার জন্য আরো অনেক ইজি হতো। মা থাকলে ব্যাপারটা হয়তো এই পর্যায়ে যেত না। যেত না আমি জানি না, বাট থাকলে হয়তো আমার অনেকটা হেল্প হতো এই সিচুয়েশন। অনেক ধন্যবাদ সৌমিক বসু আমাদের এখানে আসার জন্যে, মনের কথা খুলে বলার জন্য। আমরা সবাই চাইবো তাহলে সৌমিকের ফর্মুলা অনুযায়ী মোহনবাগানে একটা সমঝোতা হয়ে যাক, আর ব্যবসাটা আমরা দুবাই নিয়ে কথা বলছিলাম, সুয়েজের ওপারেও পরের বার যখন অনুষ্ঠানটা হবে, ইংল্যান্ডের ধারে, টেমসের ধারে কি জাহাজ টাহাজ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আজকের মতো এখানেই স্টেডিয়াম বুলেটিন আজকের এই স্পেশাল এডিশনটা এখানেই শেষ করলাম। আবার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।